যা হোক ওইটা রিপিটের সমস্যা হবে না। তো একমাত্র লিস্টই আছে যেখানে আমি ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি, যেমন ওয়ানের পরে ওয়ান রাখতে পারি বা টু এর পরে টু রাখতে পারি, ওইটার অপশন আছে। তো এটা হচ্ছে লিস্ট। 6 নম্বর কোশ্চেনটা ছিল যে এটা হচ্ছে টাইপ অফ 1 2 3। তো এখানে যদি 1 2 3 কে যে প্যারেন্থেসিস দিয়ে আটকানো আছে, তো ওইটা হচ্ছে আমাদের টাপলের যে সিম্বল সেইটা, তো এই কারণে এটার ক্লাস হবে টাপল। ক্যান বি ইউজ টু অ্যাড অ্যান এলিমেন্ট ইন এ লিস্ট। তো অ্যাপেন্ড যেটা আছে, অ্যাপেন্ড হচ্ছে লিস্টের শেষে ভ্যালু অ্যাড করে, আর ইনসার্টের মাধ্যমে আমরা লিস্টের কোনো পজিশন ওয়াইজ ভ্যালু অ্যাড করতে পারি। তো অ্যান্সার হবে বি অ্যান্ড সি। জি, এই কোশ্চিনটা একটু মানে ট্রিকি ছিল, বা একটু বলা যায় যে এই ফাংশনগুলোর কাজ তো আপনাদের দেখানো হয়নি। তাও অনেকেই এটার উত্তর করেছেন। জি আচ্ছা। স্যার, আমার পাইথন সম্পর্কে একটু আইডিয়া আছে আগে থেকেই। স্যার এটা তো শুধু আমি অ্যাপেন্ড দিয়েছি বি নাম্বার, যেটা লিস্টের শেষে ডাটাটা অ্যাড করা যায়, ইনসার্ট। 7 নাম্বার কোশ্চিন এইটা, এইটা বি এবং সি দুইটাই হবে। উম, মানে আমরা এইটা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবো যে লিস্টের ভেতরে আপনি অ্যাপেন্ড এবং ইনসার্ট দিলে এটা লিস্টে অ্যাড হবে। এখানে বলা আছে যে ক্যান বি ইউজ টু অ্যাড অ্যান এলিমেন্ট টু এ লিস্ট, মানে লাস্টে বা উম, প্রথমে ব্যাপারটা এরকম না, জাস্ট লিস্টে ডাটা দেয়া যাবে এই কোন কোনটা কোনটা দিবে। তো এই দুইটা দিয়েই দেয়া যাবে আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। 8 নাম্বার। 8 নাম্বার যেটা ছিল যে ফলোইং ইজ নট এ ভ্যালিড সেট অপারেশন। তো সেট যেটা আছে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে আমাদের সেটটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে, পাইথনের সেট। তো তার যে কমন যে অপারেশনগুলো সেটা হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন আর হচ্ছে ডিফারেন্স। অ্যাপেন্ডটা তার ভিতরে পড়ে না, তো অ্যাপেন্ডটা হচ্ছে নট ভ্যালিড। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ডাটা টাইপ ইউজ টু রিপ্রেজেন্ট এ কালেকশন অফ ইউনিক এলিমেন্টস। তো সেট যেটা আছে ওইটা হচ্ছে শুধুমাত্র ইউনিক এলিমেন্ট স্টোর করে। তো এখানে হচ্ছে অ্যান্সারটা হবে সেট। এক্স্যাক্টলি। আর 10 নম্বরটা ছিল হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড প্রিন্ট টাইপ 3.14। তো এখানে যে ভ্যালুটা আছে 3.14, এটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। তো এখানে আমাদের পাইথনে দিবে হচ্ছে ফ্লোট, কারণ পাইথনের ডবল ডাটা স্ট্রাকচার নেই, সবকটা হচ্ছে ফ্লোট। এক্স্যাক্টলি। ভেরি গুড। ফুয়াদকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে উনি এক্সপ্লেইন করেছে প্রত্যেকটা কোশ্চিন। আমার মনে হয় যাদের কনফিউশন ছিল তারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন, যে কোন কোশ্চিনের উত্তর কোনটা হবে। আপনাদের আর কারো কোনো কি কোয়েরি আছে এই কোশ্চিনগুলো নিয়ে? না স্যার। না স্যার, কই। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমি একটা কমেন্ট কোশ্চেন আসলে, সেটা হলো যে আমাদের যখন কোশ্চেন করেন তখন আমাদের সাবজেক্ট ম্যাটার থেকে করলে আমরা একটু মানে খুশি হই, কারণ অনেক সময় সাবজেক্ট যেগুলো শেখানো হয় নাই ওগুলো আসলে আমাদের মনে হয় যেগুলো হয়তো শিখাইছে আমরা শিখি নাই, বা আমি হয়তো অ্যাবসেন্ট ছিলাম, অথবা কোন সময় এগুলো হয়ে গেল আমি তো জানি না, এরকম একটা কনফিউশন থাকে আর কি। ধন্যবাদ। জি জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সালাম আলাইকুম স্যার। জি। আমি একটু বলতে চাইছিলাম স্যার যে স্যার, আপনি যে কোশ্চেন করছেন কোশ্চেনগুলো আসলে খুব সুন্দর কোশ্চেন, কিন্তু এখানে দুই একটা কোশ্চেন আছে মানে লেসনের বাইরে যেগুলো পড়ানো হয়েছে তার চেয়ে একটু অ্যাডভান্স লেভেলে, তো এগুলো দরকার আছে অবশ্য, তারপরেও লেসনের মধ্যে কোশ্চেনগুলো করলে আমার মনে হয় আমার জন্য সবচেয়ে ভালো হতো, তাইলে আমাদের রিভিশনটা আরো স্ট্রং হইতো আর কি। কারণ এখানে তো কিছু অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট আছে, আমরা তো বলতে গেলে ওটা নিয়ে করি না। আচ্ছা, এটা হচ্ছে মানে সবগুলো কোশ্চিনই পারতে হবে এই তো? না স্যার, এটা না মানে আচ্ছা। সবগুলো কোশ্চেন পারতে হবে এটা না, মানে যারা অ্যাডভান্স তারা তো মনে করেন পারবে না। আমরা আমাদের যে টপিক থেকে কোশ্চেন গুলো করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি আর কি। আচ্ছা, সমস্যা বুঝতে নেই, পারছি। মানে সবগুলো কোশ্চেন। আমার জন্য খুব মানে দুই একটা কোশ্চিন এইরকম থাকবে, এবং এই ব্যাপারগুলো হয়েছে কি যে এই কোশ্চিন আপনি অলরেডি কিন্তু সলভ করে ফেললেন। তার মানে এই কোশ্চিনের মাধ্যমে আপনি কিন্তু জেনে গেলেন যে এইটার মাধ্যমে এই কাজটা হয়। আর মূলত এইখানে ভাস্ট কিছু নেই, বা ক্রিয়েটিভ কিছু নেই, বেসিক কিছু জিনিস, এই জিনিসগুলো। আর আমরা পরবর্তীতে তো এই
লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, এগুলোর প্রত্যেকটা রিলেটেড কিন্তু মেথড আছে। প্রত্যেকটা ক্লাসের কিন্তু মেথড আছে। প্রত্যেকটা মেথডের কাজ কিন্তু আমরা দেখব পরবর্তী লেকচারগুলোতে। আমরা কন্ট্রোল স্টেটমেন্ট, ফাংশন, এগুলোর পরেই এই ব্যাপারগুলো নিয়ে আরো বিস্তারিত পড়ব। তো ঠিক আছে, আমি আপনারা যে কমেন্টস করেছেন, আমি আমার পড়ানোর ভেতর থেকেই কোশ্চিনগুলো আর কি রাখার ট্রাই করব আর কি। তবে দুই একটা কোশ্চিন এইরকম থাকলে আর কি অরিড হওয়ার কিছু নেই। হুম, এটা না মেনে। না স্যার, অডিট হওয়ার কিছু নেই, ঠিক আছে। হুম হুম হুম। সরি স্যার। ঠিক আছে, ওকে ওকে। তাহলে ঠিক আছে আমরা স্যার। মোটামুটি এইটা হইলো। এক্ষেত্রে স্যার একটু এক্সট্রা জানা যায় আসসালামু আলাইকুম এক্সাম স্যার। দিতে গেলেই, ওটা একটা অ্যাডভান্টেজ আর কি, বেনিফিট। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার হজরত আলী বলছিলাম স্যার। জি জি। স্যার আমি তো সাবমিট করছি স্যার অনেক আগে। স্যার একটু যদি আমারটা একটু দেখতেন, আমার মেইলে একটু সমস্যা এরকম মনে হচ্ছে স্যার, একটু যদি দেখতেন স্যার। মানে স্যার, আমার এইটা স্যার পেয়েছেন কিনা স্যার? স্যার আমারটাও স্যার স্যার একটু দেখেন তো, সাবমিট হয়েছে কিনা কনফিউজ স্যার। আহমেদ জুবাইর স্যার। আচ্ছা, একটু দেখতেছি আমি। আচ্ছা, কনফিউজ ছিলেন কে কে? স্যার হজরত আলী স্যার, কোন সাত ব্যাচ? ব্যাচ, সাত ব্যাচ রোল 5। আচ্ছা, আপনার হ্যাঁ সাবমিট হয়েছে। আর স্যার ব্যাচ নাম্বার 7, রোল হচ্ছে 12, নাম হচ্ছে আহমেদ জুবাইর। জি হয়েছে। স্যার ব্যাচ থ্যাংক ইউ স্যার। 8 রোল 8। জি হয়েছে। থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, আমার স্যার মানে সাবমিট হওয়ার পরে একটা মেসেজ শো করার কথা। হুম। আগামী দিন থেকে যখন এই রকম সাডেন এক্সামগুলো নেব আমি, ইউ হ্যাভ সাবমিটেড ইওর ফর্ম সাকসেসফুলি, এই ধরনের একটা মেসেজ আপনারা দেখতে পাবেন। এটা দেখতে পেলে আপনি বুঝবেন যে আপনার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। আহ, আজকে তো আসছে স্যার, স্কোর সহ দেখা গেছে কে কত পেয়েছে আজকে একটু স্কোর দেখেন। সহ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপরেও আর কি কনফিউজ ছিলেন কে কেউ? ঠিক আছে, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে এক্সাম নিয়ে আর কোনো কথা নেই, আজকের পড়াতে যাই। গতকালকে পর্যন্ত আমরা যতটুকু দেখেছিলাম সেটা হচ্ছে আমরা অপারেটরের আগ পর্যন্ত দেখেছি, তাই না? আজকে দেখব অপারেটর। তো পাইথনে অপারেটরগুলো টোটালি ভাগ করা হয় হচ্ছে 7 ভাগে। তো প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, তারপরে 2 নম্বরে হচ্ছে কম্প্যারিজন অপারেটর। 3 নম্বরে হচ্ছে, আমরা যদি লিখি, অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে লজিক্যাল অপারেটর। তারপরে বিট ওয়াইজ অপারেটর। এরপরে মেম্বারশিপ, লাস্টে গিয়ে হবে আইডেন্টিটি অপারেটর। 6 নম্বর হচ্ছে মেম্বারশিপ অপারেটর। 7 নম্বর হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এই হচ্ছে
পাইথনের অপারেটর। তো প্রথম কথা হলো যে অপারেটর কি। তো অপারেটর যদি আমরা বলি, তাহলে এই যে a ইকুয়াল টু 10 বা c ইকুয়াল টু a প্লাস b, আমরা যাই বলি না কেন, এইখানে এই যে ইকুয়াল সাইন আছে, এইটা বলতে পারি এটা একটা অপারেটর। তারপরে এই যে যে অপারেট করে আর কি, এই যে এইখানে প্লাস চিহ্ন আছে, এটা হচ্ছে অপারেটর। বা আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই যে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, তো এই যে এইখানে এটা হচ্ছে অপারেটর। তো এইরকম অপারেটর গুলো মূলত যে কাজ করে যে প্রোগ্রামের বিভিন্ন অপারেন্ডকে এইটা অপারেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট আউটপুট দেয়। আহ, আমরা নর্মালি ম্যাথামেটিক্যাল যে টার্মগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন স্কোয়ার রুট, এই জিনিসগুলো এগুলো হচ্ছে সব অপারেটর। তো এইরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই অপারেটর থাকে। তো পাইথনেও আমরা হচ্ছে গিয়ে টোটাল 7 টাইপস অপারেটর নিয়ে আলোচনা করব, দেখব। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? আমরা সবাই জানি যে অ্যারিথমেটিক অপারেটরের ভেতরে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে মডুলাস আছে, এক্সপোনেন্ট আছে, ফ্লোর ডিভিশন আছে। হুম, তো এই প্রত্যেকটা আমরা একটা একটা করে একটু এক্সাম্পল দেখবো আর কি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এরপরে হচ্ছে মডুলাস আছে, তারপরে আছে এক্সপোনেন্ট। এইটাকে বলে এক্সপোনেন্ট, মানে ওটা হলো পাওয়ার। আর আরেকটা হচ্ছে ফ্লোর ডিভিশন। তো এইখানে মোটামুটি এই অপারেটরগুলোর সাথে আপনারা মানে এদেরকে চেনেন আর কি, এদের ফেস চেনেন। কিন্তু এইখানে নাম এবং কাজ যেটা, এইটা আমরা হয়তো একটু ক্লিয়ার হয়ে নেব, তাহলেই অ্যারিথমেটিক অপারেটর এর যে ধারণা, এটা আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে যোগের কাজ হচ্ছে কি? যোগ করা। হুম, আচ্ছা, এইটা ফন্ট বড় করে দেই। আচ্ছা, তো এইখানে যে অপারেটর গুলো আছে, আচ্ছা থাক। তো প্রথমে হচ্ছে অ্যাডিশন, তো অলরেডি আমরা যোগের কাজ করে ফেলেছি। তো এই কারণ থেকে এই অপারেটর নিয়ে আমাদের খুব বেশি কথা বলার প্রয়োজন হবে না। হুম, আমরা জানি যে এইটা হচ্ছে যোগ করবে এ প্লাস বি। আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে আমরা এটার যোগফলটা দেখতে পাবো আর কি। আচ্ছা, আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এর আগেও দেখেছি, গতকালকেও ডেটা টাইপ নিয়ে আলোচনা করার সময় দেখেছি যে এটা শুধুমাত্র যে ইন্টিজার নাম্বার যোগ করবে তা নয়, এটা হচ্ছে ইন্টিজার এবং ফ্লোট নাম্বারকেও যোগ করে আউটপুট আমরা পাবো। আচ্ছা এইখানে, আচ্ছা সরি, ভুল হয়েছে, সি এর ভ্যালু প্রিন্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি মনে করি যে এইটার সাথে হচ্ছে
কোনো কমপ্লেক্স নাম্বারকে যোগ করব, তাও আমরা করতে পারি। এই যে আউটপুটে কমপ্লেক্স নাম্বার সহ যোগ করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে যোগের কাজ। বিয়োগের কাজ হচ্ছে ওই একই কাজ, জাস্ট যোগের জায়গাতে আমরা যদি বিয়োগ চিহ্ন দেই তাহলে ওই বিয়োগের কাজ করবে। হুম, এরপরে হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে মাল্টিপ্লাই করা, একই কাজ একই কথা। হুম, এইটাকে কপি করে আমরা যদি নেই, জাস্ট এইগুলো আপনাদেরকে একবার করে দেখানো, হুম, যে ইউজ টু হওয়ার জন্য। আমরা যদি ইন্টিজার নাম্বার নেই, তাহলে এই যে আমাদের যেটা আউটপুট, আউটপুট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের আমি একটু কাজ দেই, সেটা হচ্ছে যে একটা করে ইন্টিজার নাম্বার নেবেন, মানে ইন্টিজার, ফ্লট আর কমপ্লেক্স নাম্বার। ইন্টিজার, ফ্লট এবং কমপ্লেক্স নাম্বার। হুম, এটার যোগ বিয়োগ এবং গুণ এবং ভাগ, এই চারটা কাজই করবেন। ইন্টিজার এবং ইন্টিজার, ফ্লট এবং কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা অলরেডি অপারেটরগুলো, মানে যোগ বিয়োগ গুণ ভাগের যে চিহ্নগুলো অলরেডি আমরা দেখে ফেলেছি। ঠিক আছে, তো এটা একই কাজ একই জায়গায়, জাস্ট অপারেটরগুলো আপনারা চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে আর মানে এগুলো নিয়ে কনফিউশন থাকবে না। এটা করে আমাকে স্ক্রিনশট দেবেন। স্যার ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স, তিনটার জন্য। জি, তিনটার জন্যই আপনারা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা কাজই করবেন। একটা প্রোগ্রাম জাস্ট এডিট করে, ভ্যালুগুলো একটাই থাকবে, জাস্ট এডিট করে আউটপুট দেখবেন। আপনি দেখলে আপনার সাইড থেকে আপনি ওকে, আপনার কোনো কোয়েরি থাকবে না, সেজন্য আপনাকে করতে দেওয়া। স্যার আমারটা একটু দেখবেন ঠিক আছে কিনা। আচ্ছা, আপনি দিয়েছেন কি? কমেন্ট, জি স্যার। আচ্ছা আচ্ছা, মুক্তা দিন। এইভাবে জি স্যার। আচ্ছা, দুই নম্বরে করেছেন হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যোগ, তারপরে কমপ্লেক্স নাম্বারের বিয়োগ, কমপ্লেক্স নাম্বারের গুণ, কমপ্লেক্স নাম্বারের ভাগ। হ্যাঁ ঠিক আছে। হুম, তাহলে এই তো এই একই কাজ। কমপ্লেক্স নাম্বার নিছেন, এবার নিবেন হচ্ছে ইন্টিজার, ইন্টিজার তারপরে ইন্টিজার ফ্লট, এইভাবে। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে।
ওকে, অনেকেই দিয়েছেন। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এই অপারেটর গুলো কিভাবে কাজ করে এইটা মানে বোঝাটাই হচ্ছে মুখ্য। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। হুম। কারো কোনো প্রবলেম আছে কি? কারো কোনো প্রবলেম হলে বলবেন। স্যার আমারটা একটু দেখেন তো, আমি এটা ওই কমপ্লেক্স নাম্বারটাকে কিভাবে ইউজ করব? এটা কি কোনো স্কোপ আছে? আমার একটা প্রশ্ন ছিল। জি। আহ, আমি তো আসলে মিস করেছি ওই যে আমি গতদিনও বলেছিলাম যে আমি আসলে মানে বিকেলের জন্য মানে দুপুরের জন্য রেজিস্ট্রেশন করছিলাম। যাই হোক, আমি লাস্ট ক্লাস করতে পারিনি। কমপ্লেক্স নাম্বারটা আমি আসলে বুঝিনি, বাকিগুলো আমার অসুবিধা নেই। কমপ্লেক্স নাম্বারটা আসলে কি, বা এটা আহ, কাজটা কি একটু কাইন্ডলি বললে বুঝে নিতাম। আর বাকিগুলো আমি পারবো। আচ্ছা আচ্ছা, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে গিয়ে আপনার মানে এ প্লাস জে বি যদি আমরা বলি। আমি একটা টেক্সট নেই, আপনি যেহেতু এ প্লাস জে বি এই ধরনের একটা নাম্বারকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, যেখানে এ হচ্ছে রিয়েল নাম্বার, বিও হচ্ছে রিয়েল নাম্বার, কিন্তু এই জে এর ভ্যালু হচ্ছে রুট মাইনাস অন। জে এর ভ্যালু কত? রুট মাইনাস অন। তো এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। মানে যে নাম্বার কেন এটা, এটা কি যেই হইতে হবে, মানে যে কি ফিক্সড পাইথনে। পাইথনের জন্য? জি। আপনি কি জটিল সংখ্যার কোনো অঙ্ক করেছেন কিনা কখনো? না, করেছি। আচ্ছা, করেছি। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড সায়েন্স এবং আপনি বুঝবেন। না আমি ব্যাকগ্রাউন্ড, না 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 সরি, আমি ব্যাকগ্রাউন্ড সায়েন্স না। তাহলে মনে হয় আমি প্রশ্নটা বুঝি নাই। আমার আচ্ছা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না। জটিল সংখ্যা হচ্ছে এই এইচএসসি লেভেলের জটিল সংখ্যা একটা চ্যাপ্টার আছে। তো এই জটিল সংখ্যা হচ্ছে এ প্লাস জে বি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। তো আমাদের ডেটা অ্যানালাইসিস করতে গিয়ে জটিল সংখ্যার ওই রকম কোনো প্রয়োগ নেই, এই কারণ থেকে অরিড হওয়ার কিছু নেই। কিন্তু আমরা ডেটা টাইপ পড়তে গিয়ে এই নিউমেরিক যে ডেটা টাইপ আছে তার ভেতরে ইন্টিজার আছে, ফ্লট আছে এবং কমপ্লেক্স নাম্বার আছে। এই কমপ্লেক্স আচ্ছা তাহলে আমি বলি, তাহলে বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে এ এবং বি হচ্ছে রিয়েল নাম্বার, আর যে হচ্ছে √-1, রাইট? এক্স্যাক্টলি। হ্যাঁ। রুট মানে কি, যে কোনো একটা রুট, লাইক √5 - 1 এরকম কিছু? না, ওই জে এর মানই হচ্ছে রুট মাইনাস অন। জে এর তাহলে মান, রুট মানে কি? রুটের একটা মান আছে না? রুটের মান হাফ। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা। আমি একটু বুঝে নেব। ওকে, জটিল জটিল সংখ্যা বুঝে নেব, ঠিক আছে, স্যার ধন্যবাদ। আমরা তো আই মানে আই দিয়েও প্রকাশ করি, তো পাইথনে তো মনে হয় সম্ভবত আইটা নেয় না নাকি? পাইথন ওই যে ওরা শুধু ডিজাইন জি। করে দিয়েছে কম্পাইলার। হুম, হ্যাঁ, জি দিয়ে। ডিজাইন করে দিয়েছে আমাদেরকে ওইভাবে কাজ করতে হচ্ছে আর কি। জি আচ্ছা, স্যার, বুঝতে আমরা পারছি। মনে হয় যোগ বিয়োগ এবং গুণ ভাগ এই চারটা অপারেটরের যে কাজ, এই কাজগুলো ক্লিয়ার হয়েছে। আমার মনে হয় যে আর প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেটরের পরবর্তী অপারেটর হচ্ছে গিয়ে মডুলাস অপারেটর। হুম তো যোগ বিয়োগ গুণ ভাগ এইটা মোটামুটি আমরা বুঝলাম। এইবার মডুলাস অপারেটরের কাজ কি এইটা একটু দেখি। তো মডুলাস অপারেটরের কাজ হইল এ ইকুয়াল টু যদি 9 হয়, আচ্ছা একটু বড় নাম্বারে নেই, 17 হয়, আর বি ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে সি ইকুয়াল টু এ মড, মানে হইল এই যে এই চিহ্নটা বি হইল প্রিন্ট সি। এটা কি পার্সেন্টেজ চিহ্ন? জি, পার্সেন্টেজ চিহ্ন এইটাকে আর কি মডুলাস অপারেটর বলা হয়। তো এই অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ বের করা। হুম, তো এই যে আমরা আউটপুটে সি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? সি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? টু স্যার।
দুই। 2। কেন 2 হলো? এটা ভাগশেষ স্যার। এক্স্যাক্টলি 5 দিয়ে যদি আমরা 17কে ভাগ করি তাহলে ভাগশেষ হয় 2, তাই না? আচ্ছা, যদি এমন হয় যে এ এর ভ্যালু ছোট হয়ে যাচ্ছে তাহলে কি হবে বলেন তো কেউ একজন? এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5, তাহলে আউটপুট কত? তাহলে থ্রি 3 হবে। আসবে স্যার। 3 আসবে। হুম, এই তো। হুম, তো এটা হচ্ছে মডুলাস অপারেটরের কাজ। মডুলাস অপারেটরের কাজ কি তাহলে? মডুলাস অপারেটরের কাজ হচ্ছে গিয়ে যে ভাগশেষ বের করা। এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? না আচ্ছা। স্যার। আচ্ছা, ফ্লটিং নাম্বারের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে। আচ্ছা, এখন আমরা আরেকটা অপারেটর দেখবো, সেটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর। এক্সপোনেন্ট অপারেটর মানে হচ্ছে পাওয়ার। তার মানে এই যে এ এর উপর পাওয়ার যদি 5 দিতে চাই আমরা, তাহলে এই যে এ ডাবল স্টার, একটা সিঙ্গেল স্টার হচ্ছে শুধুমাত্র মাল্টিপ্লাই করবে, আর ডাবল স্টার হচ্ছে পাওয়ার হিসেবে কাজ করবে। 3 এর উপর 5 মানে হচ্ছে 243। আমরা ছোট নাম্বার যদি নেই তাহলে 3 এর 4, তার মানে 64 হবে, তাই না? 81, সরি। হুম, বা 3-এর স্কোয়ার যদি করতে চাই তাহলে এটা হচ্ছে 9। তাহলে এইটা হচ্ছে মডুলাস আর এটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর। তো এই এইটা গেল এক্সপোনেন্ট অপারেটর। আর একটা হচ্ছে গিয়ে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনটা কি? ফ্লোর ডিভিশন হচ্ছে যে ভাগফল পূর্ণ সংখ্যায় নিবে। তো এই যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, এই মানে হচ্ছে এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। তো এইখানে আমরা যদি এখানে 9 থাকে আর এইখানে যদি 4 থাকে, তাহলে আউটপুটে আমরা পাবো হচ্ছে 2। মানে এইটার কাজ হচ্ছে ডিভাইড করবে, শুধুমাত্র ইন্টিজার পার্টকে আপনাকে আউটপুট দেবে। এইটা হচ্ছে ফ্লোর ডিভিশনের কাজ। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে মডুলাস অপারেটর। মডুলাস অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ বের করা। এরপরে এক্সপোনেন্ট অপারেটর, এটার কাজ হচ্ছে পাওয়ার, যেটা যে a টু দা পাওয়ার, যে নাম্বার, যে কোনো নাম্বার দিয়ে আমরা কাজ করতে পারবো। এরপরে হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনের কাজ কি? স্যার এখানে কি বিটা পাওয়ার হিসেবে ব্যবহার হচ্ছে এর জন্য? হুম, এক্সাক্ট, জি। ঠিক আছে। জি, মানে এ পাওয়ার বি, এটা আমরা বলতে পারি যে এ পাওয়ার বি। ঠিক হুম। আছে। আচ্ছা, এরপরে ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে যে ভাগ করে, যেটা ভাগফল শুধুমাত্র ইন্টিজার পার্ট আপনাকে এই ফ্লোর ডিভিশন দেবে। আর নর্মাল ডিভিশনের ক্ষেত্রে কি? ওইটা যেটা অ্যাকচুয়াল আর কি ভাগফল, অ্যাকচুয়াল ভাগফলটা দিবে। তো এই 3টা অপারেটর নিয়ে আপনারা একবার করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে স্ক্রিনশটটা আমাকে দেন। ওকে। তা আপনি যেগুলো করছেন ওইটাই করছি আর কি, এটাই দিব। দেন, প্রবলেম নেই, আপনি একবার প্র্যাকটিস করলেই হলো। না, আমার তো ইয়াটা হচ্ছে যে আপনারা নিজে হ্যান্ডস অন এক্সারসাইজ করলে এটা বাসায় আর প্র্যাকটিস করার প্রয়োজন হবে না। এইখানেই আর কি ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমি না লাস্টেরটা বুঝি নাই, মানে এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে গিয়ে ভাগফল। ফ্লোর ডিভিশন হচ্ছে শুধুমাত্র ইন্টিজার পার্ট, মানে পূর্ণ সংখ্যার যে অংশটুক, এই অংশটুক আপনাকে ভাগফল হিসেবে দিবে। যেমন হচ্ছে আমি যদি 15কে হচ্ছে 6 দিয়ে ভাগ করি, তাহলে আসলে 2.5 হওয়ার কথা না? হ্যাঁ। কিন্তু আউটপুটে আমরা পাবো 2। কারণ হচ্ছে যেমন ও
ওকে, শুধু অ্যান্সারটা ইন্টিজার নিবে, বাকি ফ্লোটিং নাম্বার কোন হবে না, এই তো? হ্যাঁ, ফ্লট পার্টটুকু অমিট করবে আর কি। এইটা আচ্ছা হচ্ছে আচ্ছা, ফ্লট ডিভিশনের কাজ। ঠিক আছে। ঠিক আছে। হুম। স্যার, আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, একটু হাবা হাবা কোয়েশ্চেন। আপনি এটা কপি করে পেস্ট করছেন কিভাবে? আমি কপি করতে পারছি না, আমাকে বারবার লিখতে হচ্ছে। এই যে এইভাবে নিয়ে আমি তো কিবোর্ড থেকে করতেছি, কন্ট্রোল সি করতেছি, কন্ট্রোল ভি করতেছি। ওকে, এটা মাউস দিয়ে হবে না? হ্যাঁ, মাউস দিয়ে এই যে এইভাবে নিয়ে রাইট বাটন যদি ক্লিক করি, তাহলে এইখানে কপি সেল, কপি সিলেকশন স্যার, ওই যে এই যে কপি সিলেকশন, হ্যাঁ এইটা করলে আপনি পেস্ট করতে পারবেন। কিন্তু পেস্টের কোনো অপশন তো আচ্ছা আচ্ছা, আমি একবার ট্রাই করি। ও আচ্ছা, বুঝছি। আপনি হচ্ছে এই যে উপরে হাতের বামে একটা হুম। আছে হচ্ছে কোড আর একটা হচ্ছে টেক্সট। আপনি হুম। কোডে এই যে প্লাস সাইন দিলে নতুন আর কি হ্যাঁ, এটা জানি, এটা করতে পারছি, কিন্তু কপি সিলেকশনের পরে পেস্টের অপশনটা আসতেছে না। আচ্ছা, আমি একবার ট্রাই করি, একটু ওয়েট করেন। আপনি, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেন, তাহলে হওয়ার কথা। হ্যাঁ, কিবোর্ড থেকে হয়তো হবে, মাউস থেকে হচ্ছে না। হুম। ঠিক, আমি আমি করতে পারছি। এখানে ওই এডিট বাটনে ক্লিক করলে ওখানে দেখবেন পেস্ট নামের একটা অপশন আছে, ওখান থেকে আপনি করতে পারবেন পেস্ট। আচ্ছা, যদি না হয় এডিটরের কোনো অপশন থেকে এই আর যে স্যার ফাইলের পাশে এডিট, এখানে পেস্ট আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা এই কি আছে? আচ্ছা, ওকে। আপাতত আপনাদের এগুলো নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, আচ্ছা, একদম যদি বুঝতে প্রবলেম পেরেছি। না থেকে থাকে তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে কম্প্যারিজন অপারেটরে। আমরা এখানে অ্যারিথমেটিক অপারেটর গুলো কি কি আমরা দেখলাম, এবার দেখবো আমরা কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে। জি স্যার। তো কম্প্যারিজন অপারেটর আরো ইজি এগুলোর চেয়ে। আমরা জানি যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, আর ইকুয়াল ইকুয়াল টু, এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তো এটা হচ্ছে লেস দেন হচ্ছে এইটা গ্রেটার দেন, এটা লেস দেন ইকুয়াল টু, এইটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, আর এইটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল টু। তো এখন আমরা যদি কোড করি, তাহলে এ ইকুয়াল টু 40, বি ইকুয়াল টু 50,
এখন আমরা যদি প্রিন্ট করি যে এ গ্রেটার দ্যান বি, আবার যদি আমরা প্রিন্ট করি যে এ লেস দ্যান বি, তো এইটা হচ্ছে কম্পেয়ার করতেছে যে এ কি বি এর চেয়ে বড় কিনা, আর বা এ কি বি এর চেয়ে ছোট কিনা। তো গতকালকে আমরা হচ্ছে গিয়ে বুলিয়ান অপারেটর পড়েছিলাম। তো এইটার রেজাল্ট কিন্তু হচ্ছে ও বুলিয়ানে দিবে যে ট্রু অথবা ফলস হিসেবে। তাহলে ডেফিনেটলি 3 নাম্বার লাইনের আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে ফলস, এবং পরের লাইনের আউটপুট পাবো ট্রু। তাহলে এই যে দেখেন আমরা আউটপুটে কি পাচ্ছি, একটা হচ্ছে ফলস এবং আর একটা ট্রু। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের কম্প্যারিজন অপারেটর লেস দ্যান গ্রেটার দ্যান। আবার আমরা এইটাকে ইকুয়াল ইকুয়াল টু দিয়েও করতে পারি, আবার নট ইকুয়াল টুও করতে পারি, লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়ালও করতে পারি, লেস দ্যান আর ইকুয়াল টু করতে পারি। তো এই নাম্বারগুলো শুধুমাত্র যে ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে পারবো ব্যাপারটা তা না। আমরা চাইলে হচ্ছে গিয়ে ফ্লট, ইন্টিজার, ফ্লট, কমপ্লেক্স নাম্বার, ইভেন বুলিয়ান নাম্বার, বুলিয়ান নাম্বারের ক্ষেত্রেও আমরা আহ, এই কম্প্যারিজন অপারেটর ইউজ করতে পারবো। আবার হচ্ছে গিয়ে আমরা যদি মনে করি যে সিকোয়েন্স টাইপ যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোর সাথেও কম্পেয়ার করতে পারবো, তাহলে আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করতে পারবো, প্রবলেম হবে না। তার নট ইকুয়াল সিম্বলটা একটু যদি বলতেন কেমন। আচ্ছা, হ্যাঁ, নট ইকুয়াল এখানে লেখা হয় নাই না। নট ইকুয়াল হচ্ছে কমা দিয়ে এই যে নট ইকুয়াল টু, যেমন এইখানে এ আর বি তো সমান না, তাই না? তাহলে আমরা যদি প্রিন্ট করি এ নট ইকুয়াল টু বি, তাহলে এ তো বি এর সমান না, তার মানে এটা সত্য, তার মানে আউটপুটে আমরা ট্রু পাবো। হ্যাঁ, এই যে আউটপুটে আমরা ট্রু দেখতে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ইকুয়াল ইকুয়াল টু এবং নট ইকুয়াল টু, এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা কম্প্যারিজন অপারেটর হিসেবে কাজ করবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আপনাদের একটা কাজ দেই, সেটা হচ্ছে আপনারা দুইটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল নেবেন। একটা হচ্ছে এ ইকুয়াল টু কোন একটা নাম নেবেন, আপনার নাম, মানে ফার্স্ট নেম নিলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে গিয়ে বি এর ক্ষেত্রে লাস্ট নেম নিলেন। হুম, নেয়ার পরে এই প্রত্যেকটা অপারেটরকে আপনারা এই কম্পেয়ার করবেন যে আউটপুটটা কি আসতেছে। লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ইকুয়াল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এইটা করবেন। আর আরেকটা হচ্ছে গিয়ে আহ, একই টাইপের স্ট্রিং নেবেন। যেমন এটা আমরা যদি নেই যে নেকটার, স্যার স্ট্রিং এর ক্ষেত্রে কি এই গ্রেটার দ্যান লেস দ্যান অ্যাপ্লিকেবল হবে? এটা তো নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে না। হ্যাঁ, এটার জন্যই আমি আপনাদের আর কি দিচ্ছি কাজটা, যে কনফিউশন থাকতে পারে যে হবে কিনা, তাই না? হবে, এইটা কাজ করবে। আমরা যদি স্ট্রিং কম্পেয়ার করতেও চাই তাও কাজ করবে। উম, সে শুধুমাত্র একটা দিয়ে যদি দেখি যে ডি ইকুয়াল টু নেকটার, তাহলে প্রিন্ট এ ইকুয়াল ইকুয়াল টু ডি,
তাহলে আউটপুট কি হয় দেখি। দেখেন ওই তো স্যার হ্যাঁ হচ্ছে, তাই না? আচ্ছা, এটাকে নতুন কোড লাইনে নেই। এই যে এটা ট্রু দেখাচ্ছে না, তার জি মানে স্যার যাচ্ছে। আর এই জন্যই আমি আপনাদের স্ট্রিং টাইপের ডেটা নিয়ে কাজগুলো করতে বলতেছি, যে না আমরা নিউমেরিক তো ইজিলি বোঝা যাবে যে স্যার এটা ইন্টিজার, কি অ্যাকচুয়ালি ইন্ডেক্সের অনুযায়ী কাজ করে? মানে এ আর ডি কি কম্পেয়ার করতেছে জি কিভাবে। স্যার, জি স্যার, ইন্ডেক্স। ইন্ডেক্সের উপরেই। হুম। স্যার ইন্ডেক্সের সাথে কি স্লাইসিং এর কোনো ইস্যু আছে? ডেফিনেটলি আছে তো, জি স্যার। স্লাইস করেছি। মানে জি ও স্যার। কিভাবে কাজ করবে এটা ডিপেন্ড করতেছে ওই ডেটা টাইপের উপরে। যেমন ইন্টিজার টাইপের ডেটা হলে ও কিন্তু মানে বুঝে যাবে ইন্টারপ্রেটার যে আমাকে কম্পেয়ার কিভাবে করতে হবে। আবার যখন স্ট্রিং এর উপরে কাজ করবে ও কিন্তু বুঝে যাবে যে আমাকে কিভাবে কাজ করতে হবে। হুম। তো এই যে এখানে দুই একটা লেটারকে এক্সচেঞ্জ করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। তাহলে বুঝে যাবেন। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই অপারেটর গুলোকে স্ট্রিং এর উপরে অ্যাপ্লাই করা। যে লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু নট ইকুয়াল টু, এগুলো কিভাবে কাজ করতেছে। আর এরপরে নাম্বারের গুলোতে আমি দেখাইলাম, আপনারাও প্র্যাকটিস করতে পারেন নাম্বার এবং স্ট্রিং দিয়ে, দুইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হুম, কোনো প্রবলেম হলে আমি তো আছি। ঠিক আছে, আপনারা করেন তাহলে। স্যার আমি কমপ্লিট করছি, আমার নাম হলো আবু হুরায়রা। তো হুম, ফার্স্ট নেম আবু দেন হুরায়রা। তো আমি এটাকে শাফল করছি, অর্থাৎ হুরায়রাকে আগে দিছি, আবুকে পরে দিছি, কিন্তু আমি যখন দুইটা ইকুয়াল সাইন দিয়েছি, তো হুম, এটা ফলস। এটা কেন স্যার ফলস আসতেছে? এটা কি আসলে বিট ওয়াইজ মিলাচ্ছে? একদম ইন্ডেক্স ম্যাচিং হচ্ছে, মানে ও আচ্ছা, পজিশন ওয়াইজ। বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। স্যার আমি একটু বলবো। জি। স্যার আমি যখন নেকটা এ দিলাম আর বি হচ্ছে কম্পিউটার দিলাম, সেখানে এ ইজ গ্রেটার দেন বি, এটাতে দেখাচ্ছে ট্রু। হুম। স্যার এটা ট্রু দেখাচ্ছে কেন? আর এ লেস দেন বি দিলে ফলস। ঠিক একইভাবে এ গ্রেটার দেন আর ইকুয়াল সাইন দিলেও হচ্ছে একই দেখাচ্ছে ট্রু, আর হুম, এ গ্রেটার দেন লেস দেন ফলস। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে এদের যে পজিশন, মানে ইকুইভ্যালেন্স যে নাম্বার, এই নাম্বার হচ্ছে গিয়ে আপনার গ্রেটার দেন, যেমন হচ্ছে নেকটার এন, এর ভ্যালু 65 ধরে এইগুলো যোগ করলে ওটার চেয়ে বড় হচ্ছে, এই কারণ থেকে ওটা গ্রেটার দেন দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আস্কি ভ্যালুর জন্য তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।
জি স্যার, কমপ্লিট এটা। ওকে, গুড। আচ্ছা, এরপরে আমাদের যেইটা আছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা উপরে যদি যাই, তো এই অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে গিয়ে উম, আমাদের যেগুলো অ্যারিথমেটিক অপারেটর আছে, হুবহু অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ওই একই কাজ করে। এই অ্যারিথমেটিক আমরা কি কি দেখলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, এক্সপোনেন্ট এবং ফ্লোর ডিভিশন, তাই না? এইটার ক্ষেত্রে একই, কিন্তু এইটার কাজটা কি? এইটা হচ্ছে এ ইকুয়াল টু, যদি 5 হয়। স্যার, জি। স্যার আমার একটু প্রশ্ন ছিল। জি। আমি স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। আজকে ভ্যালুর কথা যেটা বলছিলেন জি। ওটার ক্ষেত্রে আমার একটু কনফিউশন হচ্ছে আর কি স্যার। আচ্ছা, শেয়ার দেন দেখি কি অবস্থা। এই ক্ষেত্রে দেখেন স্যার, দেখা যাচ্ছে স্যার? জি জি, আমি দেখতে পাচ্ছি। জি স্যার, এই যে আমি এতে লিখছি আব্দুল, বিতে লিখছি কাইয়ুম, জি এখানে আমার এ লেস দেন বি দিছি, যখন তখন ট্রু দিছি। জি। এখন যদি আমি এখানে আজকে ভ্যালুর কথা বলছিলেন, তখন আমি যদি এখানে কিছু ক্যারেক্টার অ্যাড করি, তাও দেখতেছি ট্রু থাকতেছে। যেমন আমি এস এস দিলাম, দুইটা ক্যারেক্টার অ্যাড করলাম, তাও দেখতেছি আমার ট্রু দেখাচ্ছে। আচ্ছা, জেড জেড দেন তো। জেড জেডও দিচ্ছি আমি স্যার, তাহলে এখানে হয়তো আমার মনে হয় অন্য কোনো ফাংশন কাজ করতে পারে স্যার, তাও ট্রু দেখাচ্ছে। একটু। আপনি আর কয়েকটা ক্যারেক্টার অ্যাড করেন দেখি আব্দুলের সাথে। হ্যাঁ, আমি তো অতিরিক্ত ক্যারেক্টার অ্যাড করলাম, জেড জেড দুইটা অ্যাড করছি। যে আরো কয়েকটা করেন। এটা স্যার আমি বলবো। আচ্ছা, বি কে উপরে দেন আর এ কে নিচে দেন। এখনো ট্রু দেখাচ্ছে, ডাবল পি দিছি আবার। ই কে, বি যে অপারেটর আছে এটাকে উপরে দেন, আর এ এটাকে নিচে দেন। কোনটা? এ কে লিখে দেবো? বি জি। এর জায়গায় বি লিখে দেন, বির জায়গায় এ লিখে দেন। হ্যাঁ হ্যাঁ। ওটা দিলে তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে ওইটা চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, আপনি দেন চেঞ্জ আগে, হবে। তারপর আপনি দেখতেছি। ওই যে উপরে এ দিছেন, তো ওই এটা নিচে দেন আর কেটা উপরে উঠে দেন, অথবা মানে উপরে যদি এ রাখেন তাহলে মানে হচ্ছে যে মানে উপরে সি রাখেন, নিচে এ রাখেন, তাইলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এ লেস দেন বি এবার ফলস হয়েছে না? জি স্যার। আচ্ছা। এর মূল কারণটা কি স্যার? আমি স্যার রেজাল্ট তো আগের মতোই আসছে, যেহেতু ভেরিয়েবল চেঞ্জ জি করছে স্যার, রেজাল্ট তো একই রেজাল্টটা আসছে। আগের মতোই আসছে। হুম জি, হুম। রেজাল্ট। স্যার আমার মনে হয় স্যার এটা লেক্সিকো, মানে মানে লেক্সিকো গ্রাফিক্যালি যেটা হয় আর কি, এটা এখানে সি প্লাস প্লাস এর মতোই স্যার। যে হচ্ছে এর সাথে কে কম্পেয়ার করতেছে, আর হুম। হচ্ছে বির সাথে এ কম্পেয়ার, মানে প্রথমটার সাথে প্রথমটা কম্পেয়ার করে, যদি প্রথমটাই যদি বড় পেয়ে যায় তখনই স্যার এটা ডিটারমাইন করে যে রাইট, এটা আইদার বড় আর ছোট। রাইট, রাইট। আমার এটা মনে হচ্ছে স্যার। জি, আচ্ছা, আমারও এটা মনে হয়। চেঞ্জ করেন। আমি তো এই যদি এখানে কে এর জায়গায় স্যার এ আবার মানে জেটের জায়গায় কে দেয় তখন ইকুয়াল হয়ে যাবে স্যার, আমার তো মনে হয় এরকম। অথবা যেটা পরেরটা যদি ইকুয়াল পাই এখন পরেরটা দিয়ে হচ্ছে, দেবে। আচ্ছা, তাহলে প্রথমে এ এ তো হচ্ছে লেস দেন। হুম। আহ এইখানে জেড হচ্ছে গ্রেটার দেন হয়ে যাচ্ছে। গ্রেটার দেন, এক্স্যাক্টলি। হুম। আচ্ছা, এটাই কাজ করে। এইবার এ বি করেন, ওপরেরটা এ করেন, নিচেরটা বি করেন। হুম,
হ্যাঁ, ওই পরেরগুলো তো ঠিক আছে, ওইটা এ, নিচেরটা বি। আচ্ছা, এইবার রান করেন দেখি। আচ্ছা, এ হচ্ছে বি এর চেয়ে লেস দেন, ফলস। জি স্যার। আর এ গ্রেটার দেন বি, ট্রু। আর হচ্ছে গিয়ে এ ইকুয়াল ইকুয়াল টু বি, ফলস। আচ্ছা, এইবার জেড এর জায়গায় কে দেন। জি স্যার, এখন তো বলছে যে জেড ফার্স্ট ক্যারেক্টারের উপরে ইন্ডেক্সিং করতেছে। হ্যাঁ, মানে আস্কি ক্যারেক্টারই কম্পেয়ার করতেছে শুধুমাত্র প্রথম প্রথম দিকটা। ক্যারেক্টার। জি স্যার, বাকিগুলা অ্যালাউ করতেছে না হ্যাঁ, হয়তো। জেড দেন, জেড দিয়ে কোথায়? হ্যাঁ বাকিগুলো কে এর অ্যালাউ জায়গায়, করবে যদি বি এর প্রথম দুইটা ভ্যালুতে কে সেম এর না হয়। জায়গায় জেড দেন। আচ্ছা, তাহলে 3 নম্বরে আমাদের কি হওয়ার কথা ছিল, যে ট্রু হওয়ার কথা ছিল, তাই স্যার না? 3 নম্বরে ট্রু হবে না, কারণ হচ্ছে এর প্রথম দুইটা যদি ইকুয়াল পাই তখন পরের দুইটাতে কম্পেয়ার করবে স্যার। এই মানে পুরো মানে শেষ স্ট্রিংটা শেষ না হওয়া পর্যন্ত কম্পেয়ার করতেই থাকবে। কম্পেয়ার করতে থাকবে। যখন একটা বড় অথবা ছোট পাবে তখনই সে রেজাল্টটা দিয়ে দিবে স্যার। এটা লেক্সিকো মানে গ্রাফিক্যাল কম্প্যারিজন বলে আর কি, জি সি জি প্লাস জি, প্লাসে। ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার। কোনো জি কনফিউশন আছে কি? না স্যার, স্যার ক্লিয়ার। দুইটাতেই যদি শুধু জেড দেওয়া হয় তাহলে তো ফলস দেখায় স্যার। পরেরগুলো কম্পেয়ার করতেছে, পরে বি আছে আর এটাতে একটাতে এ আছে। দুইটা আমি পরে কোনো বর্ণই দেই নাই, শুধু দুইটাই দিয়ে দিচ্ছি। লোয়ার মানে কেস অথবা স্মল ক্যাপ হইলে করবে আর কি। আচ্ছা, যদি পাইথনের একটা লোয়ার কেস ইন্টারপ্রেটার দেন একটা যদি আপার কেস দেন সেক্ষেত্রে ফলস দেখাবে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি দেখতেছি এটার এক্সপ্লেনেশন আমি আপনাদের দিচ্ছি। এইটা মূলত হচ্ছে গিয়ে আপনার আহ ওই যে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারিং, যেটা অর্ডারিং মেকানিজম যেটা, ওই মেকানিজমেই হচ্ছে। হুম এটা কে বললেন? আমি আচ্ছা স্যার ইমরান। আচ্ছা আচ্ছা, ইমরান, হ্যাঁ। ইমরানের কথাই ঠিক আছে, হ্যাঁ, যে এইটা লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে হচ্ছে মূলত। এটার পজিশন ওয়াইজ অ্যাস্কি ভ্যালু কম্পেয়ার করে মূলত, আর ইকুয়াল হইলে পরের গুলো কম্পেয়ার করবে। ঠিক আছে, এই অনুযায়ী আর কি পাইথনের ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করতেছে। উম, তাহলে এইটা উম, মোটামুটি আমরা এই যে স্ট্রিং কম্প্যারিজন যেটা, এইটার ক্ষেত্রে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসছে আমাদের, যে আমরা যখন স্ট্রিং কম্পেয়ার করব, স্ট্রিং কম্পেয়ার করলে আহ, প্রথম যে ক্যারেক্টার আছে এটা প্রথমে কম্পেয়ার করবে। এইটা কম্পেয়ার করার পরে যদি অ্যাস্কি ভ্যালু কম হয়, মানে ছোট হয়, তাহলে ছোট দেখাবে, আর বড় হলে বড় দেখাবে আর কি। আর ইকুয়াল হইলে পরের ক্যারেক্টারগুলোতে এটা কম্পেয়ার করবে আর কি। এই আর কি। জি স্যার। যেমন আপনার হচ্ছে আহ ছোট্ট কিছু ইয়ে নেই, তেমন যেমন ক্যাট, ঠিক আছে না? ক্যাট এবং কার, এই দুইটা কম্পেয়ার করেন। আপনারা এটা আরেকবার একটু প্র্যাকটিস করেন, তাহলে এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ক্যাট এবং কার, এই দুইটা কম্পেয়ার করেন। আর এটা যে কাজ হচ্ছে, মেথড যে বললেন, মেথডটার নামটা কি আরেকবার বলবেন? এটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারিং মেকানিজম। ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। এইটা প্রথমে হচ্ছে আপনার আহ, উম, কি করবে, যে প্রথমে যে ক্যারেক্টার গুলো আছে এই দুইটা ক্যারেক্টারকে কম্পেয়ার করবে। হুম জিরো ইন্ডেক্স যেটা আছে, অর্থাৎ ব্যাট এবং কার এবং ক্যাট যদি ইকুয়াল হয়, তাহলে ওই একইভাবে পরের ক্যারেক্টার গুলোকে এটা কম্পেয়ার করবে। লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে যদি সবগুলোই ইকুয়াল হয়, তাহলে এটা তো ইকুয়াল দেখাবেই। জি স্যার, ঠিক আছে। তাহলে মেথডটার নাম কি স্যার?
এটার নাম হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারিং মেকানিজম। আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার। স্যার এখানে আহ ওনার যেমন আসছে আপনার ফলস, তো আমার এখানে মানে এটার অপোজিটটা আসছে, এটার ক্ষেত্রে মানে কি? আচ্ছা, দেখতেছি আমি, প্রবলেম নেই। আমাদের ইয়াটা চেঞ্জ আছে, লেস দেন গ্রেটার আচ্ছা, কি আসতেছে দেখি। স্যার আমার ওই লেস দেন গ্রেটার দেন আগে পড়েছিল ওনারটাতে আর কি, ফার্স্টে ছিল ইয়াটা, তো এটার জন্য আর কি আমি কনফিউজ ছিল, পরে দেখলাম যেটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে মোটামুটি আমরা মানে নিউমেরিক্যাল ভ্যালু হইলে তো এত প্রবলেম হইতো না, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হইলো। হ্যাঁ, যে এটা কোন অর্ডারে কম্পেয়ার হচ্ছে। আচ্ছা, আমরা একটু তাহলে কম্প্যারিজন অপারেটর পরে যাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে, এই অ্যারিথমেটিক অপারেটরের আহ, যতগুলো অপারেটর আছে অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রেও একই সংখ্যকই অপারেটর আছে। যে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস ফ্লোর। তো এইটার একটু মেকানিজম অন্যরকম। যেমন হচ্ছে a = 5, b = যদি 10 হয়, এখন আমরা যদি এ এর সাথে আমরা বি কে যোগ করে এ তে রাখতে চাই। আমরা কি করতে চাই? এর সাথে বি কে যোগ করে এ তে রাখতে চাই, অর্থাৎ আমরা a = a+b এই কাজটা করতে চাই। তাহলে এই কাজটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা করতে পারবো। সেটা হচ্ছে a+=b। এই যে আমরা a+a+b লিখেছি, আর এইখানে a+b=, লিখেছি। এই দুইটা একই অর্থ বহন করে। এইটা দুইটার মিনিং একই। তাহলে এখন আমাদের হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো হবে? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে প্লাস, ইকুয়াল টু। এইটা হচ্ছে গিয়ে আপনার একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে প্লাসের পরে কি আছে? হ্যাঁ, আমরা এন্টার দেই, মাইনাস ইকুয়াল টু। তারপরে গুণ, তাই না? তার মানে হইল মাল্টিপ্লাই ইকুয়াল টু, যোগ বিয়োগ গুণ ভাগ ইকুয়াল টু। তারপরে হচ্ছে মডুলাস ইকুয়াল টু। তারপরে এক্সপোনেন্ট, তাই না? এক্সপোনেন্ট ইকুয়াল টু। আর একটা হচ্ছে ফ্লোর ডিভিশন ইকুয়াল টু। তার মানে অ্যারিথমেটিক অপারেটর ছিল যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস এক্সপোনেন্ট এবং ফ্লোর ডিভিশন, কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে কি? প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, মাল্টিপ্লাই ইকুয়াল টু, মডুল ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু, মড ইকুয়াল টু, এবং এক্সপোনেন্ট ইকুয়াল টু, এবং ফ্লোর ডিভিশন ইকুয়াল টু। তার মানে আমরা যদি দুইটা অপারেটরকে এইভাবে কাজ করাতে চাই যে একটা অপারেটরের সাথে আরেকটা অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস যাই করি না কেন,
করে ওই অপারেটরের ভ্যালু রাখতে চাচ্ছি, তাহলে আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কাজটা করতে পারবো। এখন এইটার আমরা আউটপুট যদি দেখি, এর যে আউটপুট আছে, এটা যদি আমরা দেখি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে 15 প্রিন্ট হয়েছে। তাহলে এই এ এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এ এর সাথে বি যোগ করে টোটাল যোগফল তো 15 হয়, তাই না? তাহলে এ এর ভ্যালু টোটালি চেঞ্জ হয়ে গেছে। হুম তো এই হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তো আপনাদের কাজ হচ্ছে এই আমি যোগের ক্ষেত্রে করে দিছি, আপনারা গুণ বিয়োগ। আরেকবার একটু বলুন। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে গিয়ে যে কোনো একটা অপারেটরের সাথে আরেকটা অপারেটর যদি আমরা যোগ করি, ওই ওই অপারেটরের কোনো ভ্যালু রাখতে চাই, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। হুম, তো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো এক্স্যাক্টলি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের যতগুলো আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর এক্স্যাক্টলি ঠিক ততগুলোই। এবং ওই যোগ বিয়োগ গুণ ভাগগুলোই হচ্ছে এইটা অ্যাসাইন করার জন্য এটাকে বলা হচ্ছে যে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। যে ওইভাবে অ্যাসাইন করে দিচ্ছে। তো জাস্ট একটা এক্সাম্পল যে এ এবং বি, তো আমরা যদি এ ইকুয়াল টু এ প্লাস বি লিখি, তাহলে এই লাইনের মানে কি? এই লাইনের মানে হচ্ছে গিয়ে এর সাথে বি কে যোগ করে এ তে রাখো, তাই না? তো এই একই কথা আমরা হচ্ছে গিয়ে এই নিচের লাইনের মাধ্যমে লিখতে পারি। সেটা হচ্ছে প্লাস ইকুয়াল টু, তার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আহ, এইখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস এক্সপোনেন্ট এবং ফ্লোর ডিভিশন প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাসাইন করা যায় আর কি। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটার জন্য একটা একটা করে করে একবার করে প্র্যাকটিস করেন। স্যার আমার আহ, একটা প্রশ্ন আছে। যদি আচ্ছা হুম, আচ্ছা, যদি আমি এ ইকুয়ালস টু এ প্লাস বি দিয়েই করতে পারি, তাহলে আমি প্লাস ইকুয়াল বি কেন লিখবো? মানে এটা সুবিধাটা কি আমি যদি ওইটা দিয়েই পারি? আচ্ছা আচ্ছা, কিছু সুবিধা অবশ্যই আছে, আমরা পরবর্তীতে দেখব যে এইটা কি কি সুবিধা দিচ্ছে। এর ভ্যালুটা রিরাইট হচ্ছে। কিন্তু আমরা তো কোথাও রাখলাম না এর ওকে। ভ্যালুটা, তাই না স্যার? আমি এর যদি ভ্যালু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, স্যার এইভাবে নিচের একটা কোথাও অ্যাডভান্টেজ এর ভ্যালু আছে। স্যার কাজ করবে না। 10 আর 5 15ই তো হচ্ছে স্যার। আমি যদি একটা সি নিয়ে ওর মধ্যে এ প্লাস বি দিতাম, বা যদি আরেকটা এ নিতাম, তাহলে হয়তো আবার ওই পূর্বের ভ্যালুটার সঙ্গে আবার যোগ হয়ে যেত, এমন হতো। আমার তো আমরা তো মানে তৃতীয় কোনো ভ্যারিয়েবল ব্যবহার করতেছি না। হুম আহ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মেমোরি অকুপেশনের কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। যে আপনি আরেকটা ভ্যারিয়েবল নিলে মেমোরি অকুপাইড হবে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো মূলত আহ, একটা অপারেটরকে দিয়ে ওই যে থার্ড ভেরিয়েবল বলে না, থার্ড ভেরিয়েবল নিতে যাওয়া মানে কি যে আপনার মেমোরিতে জায়গা দখল করবে, আর মেমোরিতে জায়গা দখল করা মানেই হচ্ছে গিয়ে যে প্রোগ্রাম স্লো হয়ে যাবে। তো এই অপারেটর গুলো ব্যবহারের তো বেশ কিছু উল্লেখযোগ্য কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে মেমোরি অকুপেশন যেন কম হয় এবং এইটার অপারেশন যেন খুব দ্রুত হয়। উম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন। হ্যাঁ, আমরা যদি ইকুয়াল এ প্লাস বি নিতাম, তাহলে তো দুইটা ক্যারেক্টার বেশি হয়ে যেত। এক্স্যাক্টলি। আপনারা একবার করে প্র্যাকটিস করেন। জি স্যার। জি।
এখন আমার একটা প্রশ্ন, আহ, এই যে প্রিন্ট যে করলো, এই প্রিন্টের এ কে প্রিন্ট করতেছে, এ কে প্রথম এ কে প্রিন্ট না করে পরের এ কে কেন প্রিন্ট করতেছে? আচ্ছা, প্রথম পরের মানে তো, এটা কেন 5 নয়, কেন 15? জি জি, উম, এটা আমরা জানি যে প্রোগ্রাম এক্সিকিউট হয় হচ্ছে টপ টু বটম, ওপর থেকে নিচের দিকে। তো এইখানে এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 10, কিন্তু এই লাইনে এসে কিন্তু এ হচ্ছে আপনার 15 হয়ে গেছে। তো এর ভ্যালু তো চেঞ্জ হয়ে গেছে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে। আর ওকে। ভ্যারিয়েবলের মান সর্বশেষ যে ভ্যালু, এই ভ্যালুটাই প্রিন্ট হবে আর কি। জি। ঠিক আছে। চলতেছে। জি স্যার, কমপ্লিট। স্যার একটা কোশ্চেন করতে পারি কিনা? জি জি, শিওর। আচ্ছা, এখানে আমার যখন এ এ মাইনাস ইকুয়াল টু বি দিচ্ছি, তখন হলো তো আমার -5 আসার কথা এ প্রিন্ট দিলে, কারণ এ মাইনাস বি তো হলো -5 হবে। এ হলো 5, বি 10, কিন্তু 5 কেন আসতেছে? আচ্ছা, 5 আসতেছে না? জি জি। আচ্ছা, আমাকে কোডটা দেন, আমি দেখি কি অবস্থায় আছে। স্যার এটা হলো আগেই উনি ই করে ফেলছে আর কি, যোগ করে ফেলছে, এ ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেছে। ওই একই পরে লাইনে, মানে একই প্রোগ্রামে কাজ করার জন্য জি। সম্ভবত 15 থেকে 10 মাইনাস হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, গড। 5 ধরতে পেরেছেন, জি, গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ওরে বাপ রে বাপ। আচ্ছা, হয়েছে না আপনাদের? ওয়েট স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন একটু মানে আউট অফ টপিকসে যাই। সেটা হচ্ছে গিয়ে যে আমরা মোটামুটি আজকে হচ্ছে আমাদের মানে মূল ক্লাসের চতুর্থ দিন। তো অনেকেই আছেন যারা একেবারেই টোটালি পাইথন প্রোগ্রামিং এর সাথে মানে একেবারেই নতুন ভাবে আপনারা ইন্ট্রোডিউস হয়েছেন। তো আমি একটু আপনাদের কাছ থেকে মানে ওপেন কিছু কমেন্টস চাচ্ছি যে আসলে আপনাদের কি মনে হচ্ছে, মানে একটু কি কঠিন মনে হচ্ছে? আহ এইটা একটু কেউ বলবেন দেখি, যারা একেবারেই নতুন। স্যার স্যার কঠিন আমি তো। বলবো। হ্যাঁ জি, বলেন সাহেব, বলেন। জি স্যার, আমি হচ্ছে পাইথনে একেবারেই নতুন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল পাইথন শেখার। ভার্সিটি থাকতে আমরা সি প্রোগ্রামিং শিখেছিলাম, কিন্তু খুবই সামান্য। ওইখানে তেমন শেখা হয়নি। পাইথনে একেবারে নতুন, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আমার কাছে তেমন মানে কঠিন মনে হচ্ছে না। মানে আপনার ক্লাস নেওয়াটা খুবই ইজি মনে হচ্ছে এবং ভালো লাগছে আর কি। সবাই ইন্টারেক্টিভ এবং আপনার পড়ানোর স্টাইলও ভালো। স্যার যা শিখি একটু পর তো সব ভুলে যাই, বুঝিন আবার দেখতে হয়, দেন আবার করতে হয়। আহ, স্যার আমি একটু বলার সুযোগ চাচ্ছিলাম একটু কথা। শিওর, শিওর, শিওর। স্যার আমি সাত্তকী বলছিলাম স্যার। ওই যে হ্যাঁ, আমি তো একদমই অনেকেরই এই বিষয়ে একটু ধারণা আছে, কিন্তু আমি একমাত্র মনে হয় যে একদম এটার একদম অপোজিট। মানে আমার ব্যাকগ্রাউন্ডটা লয়ের ব্যাকগ্রাউন্ড। জি জি। তো আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগতেছে, কিন্তু আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছিলাম যে এই যে যে সফটওয়্যারের আপনি যে বিষয়গুলো শেখালেন সেটা হচ্ছে যে কোন কোন ভাবে মানে তথ্য ইনপুট দিলে কি ধরনের রেজাল্ট পাওয়া যায় তারই কিছু ল্যাঙ্গুয়েজ গুলো আমরা হয়তো শিখতেছি এখন। জি জি। আচ্ছা স্যার, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি যে বিভিন্ন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা সাবজেক্টেরই তো কিছু স্পেশাল ওয়ার্ড উচ্চারণ থাকে, তো হয়েছে কি আমি এটার সাথে অতটা ফ্যামিলিয়ার না। জি জি। যার কারণে স্যার একটা রিকোয়েস্ট হচ্ছে কি স্যার, এই সামনের দিনগুলোতে যে এই যে ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো আপনি শেখাচ্ছেন সেটার প্রথমে যদি ওই নামটা দিয়ে শুরু করেন তখন আমি বুঝতে পারবো। হয়তো আপনি ওই যে প্রায় 20টার উপরে 25টার উপরে এই ধরনগুলো শিখাই ফেলছেন অলরেডি। উম, মানে কিওয়ার্ড বা এই টাইপের বুঝছি, মানে রাইট, টার্ম যেগুলো আছে এইগুলো হয়তো টার্ম গুলো রাইট। হুম হুম। আচ্ছা, আমি বুঝতে পেরেছি মানে। স্যার যেমন হলো ফ্লোর ডিভিশন কথা কি বললেন। অথবা এক্সপোনেনশিয়াল কি, এগুলো একটু যদি আরো ইলাবোরেটলি একটু বলতেন সময় নিয়ে, আচ্ছা আচ্ছা, এই সেগুলো এই একটু। জন্য হচ্ছে গিয়ে মানে একেবারেই যারা টোটালি মানে কখনোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনারা পরিচিত ছিলেন না, হুম, তাদের জন্যই মানে আমি তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে চাচ্ছি যে স্যার আপনি আপনারা। যদি অনুমতি দেন আমি একটু বলবো। জি, অনেক বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি তো একদমই নতুন স্যার, আমি এখন আমার সেকেন্ড ইয়ারে পড়ি, আমার কিছু সম্পর্কে কোনো ধারণা নেই স্যার। এখন আপনার যে ক্লাস করাইতে থাকেন, তো একটু টাইপিং করেন আর সাথে সাথে বলেন আপনি। তো আমি আপনার সাথে পুরো কন্টিনিউ করতে পারি না। আপনি যদি আগে একটু বলতেন, পুরোটা একটু বুঝিয়ে দিয়ে পরে একটু টাইপিং করে পরে আমাদেরকে একটু যদি সময় দিতেন, তাহলে আমি টাইপিংটা করে একটু প্র্যাকটিস করতে পারতাম। তো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে আপনার সাথে কন্টিনিউ করে, মানে তাল তাড়াতাড়ি মেলাতে। আমি পারতেছি না স্যার। জি জি, তাল মিলাতে পারতেছি না স্যার। একদমই নতুন স্যার আমি পাইথন সম্পর্কে, এটা কোথায় লাগবে কিভাবে লাগবে আমার কোনো ধারণা নাই। আমি জাস্ট মেশিন লার্নিং ডাটা সায়েন্স সম্পর্কে শুনে ভর্তি হয়েছি, কিন্তু আমার কাছে মজা লাগতেছে স্যার এটা কইরা। আচ্ছা, না জি মজা স্যার, জি পাবেন, মানে এখনো জি স্যার, মজার অনেক কিছুই বাকি আছে। মানে পাইথন জি প্রোগ্রামিং স্যার, ল্যাঙ্গুয়েজটা এত মানে এর বহুমাত্রিক যে ব্যবহার, এই জি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, যে আপনি যে জি স্যার, একটা মডিউল ভালোভাবে যদি আয়ত্ত করতে পারেন, আপনি যে জি প্রফেশনেই থাকেন না কেন, আপনি ওই প্রফেশনে কিন্তু এটাকে ইউটিলাইজ করতে পারবেন।
মানে জি স্যার। কোনো একটা সেক্টরকে যে মানে একেবারেই হালকা কাজ করা যাবে বা ওটাকে পুরোপুরি সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসা যাবে না, আমি এটা দেখতে পাই না। মানে এই কারণ থেকে যে পপুলারিটি, যে 1 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কারণে, আর 1 নাম্বার জি স্যার। বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে যুগ, আমরা বলছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে কার উপর ভিত্তি করে? এই যে এআই মেশিন লার্নিং এর উপর ভিত্তি করেই তো ফোর্থ জি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে। তো জি স্যার। পুরোপুরি হচ্ছে গিয়ে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলোকে দখল করে নিছে। তো জি এবং এই এআই এবং মেশিন লার্নিং এর যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো এখন একেবারেই এন্ড ইউজার যারা, তারাও অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে অলরেডি। আমরা তো হচ্ছে টেকনোলজিক্যালি মানে অনেক পিছিয়ে, এতে তো কোনো সন্দেহ নেই। জি মানে যে টেকনোলজিগুলো দেখা যাচ্ছে উন্নত যে কান্ট্রিগুলো আছে, ডেভেলপ কান্ট্রিগুলো আছে, ওরা ব্যবহার করে, জি তার স্যার। 20 বছর 25 বছর পরে দেখা যাচ্ছে আমরা ওই পরে টেকনোলজি আমরা পাই। জি পাই। তো জি স্যার। এআই এর যেমন আমরা চ্যাট জিপিটি পেয়েছি, তো জি চ্যাট জিপিটি হচ্ছে আমাদের যে পার্টটুক আছে, এই পার্টটুক হচ্ছে যে মানে খেলনা টাইপের। এইখানে জি আমরা স্যার। তেমন কিছুই পাই না, কিন্তু ইন্টারনালি ওদের কাছে কি যে আছে এটা মানে রিয়েলাইজ, আমাদের ধারণার বাইরে স্যার। হ্যাঁ, ধারণার বাইরে। জি যেমন স্যার। এখন তো মেজরিটি যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধগুলোতে কিন্তু এআই টেকনোলজি বেশিরভাগ ইউজ। ইউজ করা হইতেছে স্যার। জি মানে একেবারেই দেখা যাচ্ছে সবকিছু সেট করে রেখে 1,000 জন ব্যক্তি যদি থাকে, তার মধ্যে একজনকে টার্গেট করে শুধুমাত্র তাকেই ফায়ার করব, এই ধরনের ফায়ার করা যাবে। টেকনোলজি কিন্তু ইউজ করতেছে। তো জি তো এই স্যার কারণে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় স্যার যে এজিআই এটা একটা মানব বিধ্বংসী ব্যাপার কিনা? আমার কাছে তো ওরকমই মনে হয়। ডেফিনেটলি। কারণ হচ্ছে গিয়ে যেমন এখন যেভাবে ধরেন একেবারে ডিজিটাল মার্কেটিং এর কথাই যদি বলি, তো ডিজিটাল মার্কেটিং এমন ভাবে হচ্ছে যে আপনি কথা বলতেছেন যে আমার হয়তো এক ঘড়ি দরকার বা শুজ দরকার, বা ড্রেস দরকার। ফেসবুক কিন্তু ওটাকে আর কি ট্র্যাক করতেছে, ট্র্যাক করার পরে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে আপনার জি আমার সামনে আইসা পড়ে স্যার। হ্যাঁ চলে আসতেছে। এইটা জি স্যার। ভয়েস রিকগনাইজ করে সেইটাকে অ্যানালাইসিস করে আপনাকে তথ্য দিচ্ছে। তো মার্কেটিং যদি এই লেভেলে চলে আসে, তাহলে যারা মার্কেটিং এর আছে, মার্কেটিং ম্যানেজার বলেন বা এই দ্বারা জব করতেছে, তাদের জবটা কোথায় গেল? তো দেখা যাচ্ছে আর 5-6 বছরের মধ্যে অলমোস্ট 30 থেকে 40% লোক আছে যারা জব হারাবে। এক, 2 নাম্বার হচ্ছে জি যে আপনি যেটি বললেন যে মানব বিধ্বংসী কিনা, মানে এই টেকনোলজির যেটা অ্যাবিউজ আর কি, অ্যাবিউজ হইলে ডেফিনেটলি এটা তো মানব বিধ্বংসী। এবং এই পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যতটুকু মনে হচ্ছে যে এটা অ্যাবিউজই বেশি হচ্ছে। জি স্যার। স্যার আমি একটু কথা বলতাম। শিওর। স্যার স্যার, জি স্যার, আমি বলতাম স্যার, আমি আসলে কম্পিউটার বর্তমানে যে আইসিটি সেক্টর, এই সেক্টরে অবশ্য প্রাথমিক জ্ঞান ছিল আগেই, কিন্তু এগুলো নিয়ে কাজ করি নাই। গত 1 বছর আগ থেকেই স্যার কাজ আরম্ভ করছি। প্রথমে আমি স্যার কাজ আরম্ভ করছিলাম ওয়ার্ডপ্রেস, মানে ওয়েবসাইট ডিজাইন আর কি, ওয়েবসাইট জি ডিজাইনিং। জি ওয়েবসাইট ডিজাইন দিয়ে যখন আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করলাম, তখন দেখলাম যে এখানে যে কাজগুলো, এই কাজগুলো মানে আমরা কোর্স করে আসলে পুরোপুরি ফলপ্রসূ অনেক সময় হচ্ছে না। কারণ এখানে অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো কাজ আছে, যেমন ডেভেলপমেন্টের কাজ আছে, তারপরে প্লাগ ইন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মানে অনেকগুলো সেক্টরে আছে জি জি রিলেটেড। তাইলে এগুলো আমাদের সবগুলো একসাথে কমপ্লিট করা আসলে কঠিন, যার কারণে এই কাজগুলো আমাদের জন্য জটিল হয়ে যাচ্ছে। এরপরে জি দেখলাম যে আমি ফির উপরও ক্লাস করছি বা কিছু করছি, তারপর দেখছি এগুলো কাম আমার কমপ্লিট হচ্ছে না। জি যার কারণে স্যার এখন আমি
লাস্ট মুহূর্তে এখন চিন্তা করলাম যে যেহেতু আমাদের এটা এই কোর্সটা আশা করি একটা পরিপূর্ণ কোর্স হতে পারে, এই আশায় মনে করেন স্যার এখন ক্লাস আরম্ভ করছি, যে এই কোর্সটা করার মাধ্যমে কি আমরা একটা কিছু পরিপূর্ণভাবে পাবো কিনা, এই আশা রাখতে পারি কিনা, আমি এই ব্যাপারে এখনো একটু সন্দেহানে আছি। আচ্ছা আচ্ছা। যেহেতু কোর্সটা হচ্ছে টোটাল 6 মাস মেয়াদি কোর্স, হুম, তো মানে আমার থেকে আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে বেসিক ধারণাগুলো। আমি যেহেতু অর্ধেকেরও কম ক্লাস নেব আর কি, বেসিক ধারণাগুলো আমি আপনাদের দেব। যেমন হচ্ছে গিয়ে আমি আপনাদের পাইথন নেব, পাইথন নেওয়ার পরে ডেটা সায়েন্সের যে পার্টটুক আছে, ওই পার্টে কিছু মডিউল আপনাদের আমি কমপ্লিটলি মডিউলগুলো করাবো। তো বিশেষ করে যেমন হচ্ছে পান্ডাস, ম্যাট প্লট, তারপরে নামপাই। নামপাইটা অত পান্ডাজের জন্য প্রয়োজন হবে। তো এই মডিউলগুলো করার পরে আপনার কাছে মনে হবে যে না, আমি হয়তো কিছু একটা আউটপুট বের করতে পারবো, এটা একটা হবে। তারপরে এসকিউএল যদি করাই, পাওয়ার বিআই, বিজনেস ইন্টেলিজেন্স, যেটা এগুলো দেখার পরে আপনার কাছে মনে হবে যে আপনি নিজেকে একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন, এই ধরনের একটা ধারণা তৈরি হবে। দেন হচ্ছে গিয়ে আপনাদের মেইন জায়গাতে পৌঁছানোর যে কাজটা করবে সেটা হচ্ছে আহ, রবিউল স্যার। তো রবিউল স্যারের বিষয়ে আমার মনে হয় যে প্রথম দিন যেটা বলেছি এরপরে আর কিছু বলার প্রয়োজন নেই। উনি এই ফিল্ডে অনেক দিন থেকেই কাজ করতেছেন এবং একজন প্রফেসর মানুষ, তার প্রচুর স্টুডেন্ট আছে বাইরে। হুম, তো আপনি কতটুক নিতে পারছেন বা নিতে পারবেন, এইটার জন্য আপনি প্রস্তুত থাকেন। আমরা আপনাকে দিতে পারবো না, হ্যাঁ, এই সন্দেহের জায়গা থেকে আপনি এখন থেকেই আর কি আহ, মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যে আপনি কতটুকু আমি নিতে আপনাদের কথা বলি নাই, আমি বলছি যে এই যে কোর্সটা থেকে আমরা পরিপূর্ণ একটা সুফল পাবো কিনা, আমি এটা বলছি। আমি তো বিষয়টা আপনাকে বলছি যে স্যার, আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, যেমন পিএইচপি, পিএইচপি যদি শিখি তাহলে শুধু পিএইচপি দিয়ে কিন্তু আমার কাজ করতে পারবো না, যদি পারবেন। আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টের সবগুলা প্রোগ্রামিং সম্পর্কে নলেজ না থাকে। আমি হুম একটা উদাহরণ দিলাম আর কি, হুম। এইরকম আর কি জিনিসটা। আপনারা তো ঠিক আছে, আপনারা স্যার আপনাদের। বুঝতে পারছি আপনার ব্যাপারটা, আমি বুঝতে পেরেছি যে আপনি মেশিন লার্নিং ডেটা সায়েন্সের ফিল্ডে কমপ্লিট এক্সিকিউশনে যেতে পারবেন কিনা। আপনার ইয়ার হয়তো কথার অর্থটাই এরকমই ছিল, আমি হয়তো বুঝতে ভুল করতে পারি। তা আমি সেটাই বলছি যে আমাদের যেহেতু 6 মাস মেয়াদি কোর্স এবং এখানে অনেকগুলো মডিউল আছে এবং এই মডিউলগুলো ওইভাবে এমনভাবে সাজানো হয়েছে যে অন্যরা যেভাবে মডিউল সাজায় ওরা টপিক খুঁজে পায় না, কিন্তু আমাদের টপিকগুলো এত এলাবোরেট করা আছে যে আপনি এইখান থেকে কমপ্লিট আউটপুটই পাবেন। মেশিন লার্নিং এর এমন কিছু নেই। আর ওই যে একেবারে ডিপ লার্নিং এর যে পার্টগুলো, ওইগুলো তো অনেক হায়ার লেভেলের পার্ট। ঠিক আছে, তো আপনি নিজেকে আগে 6 মাসে প্রিপেয়ার করেন। ওইরকম প্রিপেয়ার করলে আপনি এইখান থেকেই অনেক কিছু করতে পারবেন, চান্স আছে। কি করতে পারবেন এইটা আপনি অ্যানালাইসিস করার জন্য আগে 2 থেকে 3 মাস মতো আগে ক্লাস করেন। ক্লাস করার পরে দেন হচ্ছে আপনি মানে মেশিন লার্নিং ডেটা সায়েন্সের ফিল্ডের যে কাজগুলো আছে, যেমন হচ্ছে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো আপনি অ্যানালাইসিস করেন যে এইখানে কোন কোন ধরনের কাজগুলো আমাকে করতে বলতেছে। আরেকটা জিনিস দেখছি স্যার, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে কিন্তু বর্তমানে কম্পিটিশন অনেক বেশি, প্রায় 1 লক্ষের উপরে, লক্ষের উপরে, যেমন ফাইবারে দেখলাম। কিন্তু ডাটা সায়েন্সে মাত্র সর্বোচ্চ 3,000, 2,000 থেকে 3,000 মাত্র, কম্পিটিশন অনেক কম। হুম হুম হুম। এখানে কম্পিটিশন অনেক কম এবং মানে স্কিল্ড ওয়ার্কার খুবই কম এবং অনেক ইয়ে আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোতে কিন্তু আহ, মানে কম্পিটিশনও করা যাবে। ওরা কিন্তু প্রচুর 60,000, 90,000, $1 লক্ষ করে করে অফার করে। তো আপনারা যদি কাজ করতে পারেন, একটা ভালো টিম হয়, ওই টিম হিসেবে কিন্তু ওই সব জায়গাগুলোতে কাজ করা যাবে। তা আমার মনে আসসালামু হয়। আলাইকুম স্যার। জি। স্যার, একটু ইন্টারাপ্ট করলাম, আমার একটা কোশ্চেন ছিল। সেটা হলো, আমাদের এই কোর্সে কি আপনার প্রজেক্ট বেস কোনো অ্যাক্টিভিটিও থাকবে, বা টিম ওয়ার্ক বেসড কোনো অ্যাক্টিভিটিও থাকবে? থাকবে। আপনারা মিনিমাম হচ্ছে, মিনিমাম হইলেও 10 থেকে 12টা প্রজেক্ট আপনাদের আর কি উম, শেখানো হবে, যে প্রজেক্ট কিভাবে করতে হয়, প্রজেক্টের ভেতরে স্টেপগুলো কি, প্রজেক্ট অ্যানালাইসিস যেটা বলে। মানে এগুলো কি প্রফেশনাল লেভেলের প্রজেক্ট হবে?
ডেফিনেটলি একেবারে রিয়েল টাইম ডেটা নিয়ে আপনাদের দেখানো হবে। স্যার তাহলে ঠিক আছে, রিয়েল ধন্যবাদ। টাইম ডাটা নিয়ে কিভাবে আর কি আপনি অ্যানালাইসিস করবেন, আউটপুট কিভাবে পাবেন, এগুলো রিয়েল টাইম ডেটা নিয়েই আপনি দেখতে পাবেন আর এগুলো। আরেকটা হেল্প দরকার ছিল স্যার, স্যার, সেটা হচ্ছে আমাদের পাইথন রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস যদি স্যার প্রোভাইড করতেন, যেমন আপনার কোনো বুক লিস্ট বা বইয়ের আপাতত কোনো পিডিএফ একেবারেই বা কোনো আপনারা যারা হচ্ছে গিয়ে মানে অফ টাইমে একটু দেখতে পারি স্যার, কারণ সবসময় তো ল্যাপটপ নিয়ে বসে থাকা যায় না। তো কোথাও বুঝতে ঘুরতে পারছি। গেলাম স্যার, হুম, ফোনে একটু দেখতে থাকলাম, রিডিং পড়তে থাকলাম, জি, এই টাইপের কিছু ম্যাটেরিয়াল যদি প্রোভাইড করতেন স্যার। একেবারেই প্রাইমারি লেভেলের যারা আর কি লার্নার, তাদের জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এই যে W3 স্কুলস। ঠিক আছে, আপনারা এইখানে যাবেন, W3 স্কুলসে যাবেন। এইখানে গেলে হচ্ছে গিয়ে এই পাইথনের একেবারে প্রাথমিক যে নলেজ, এটা পুরোটাই গ্যাদার করতে পারবেন। এইখানে স্টেপ বাই স্টেপ সব কিছু সুন্দরভাবে বলা আছে। হুম এই যে আমি আপনাদের ভ্যারিয়েবল পড়াইছি, ডেটা টাইপ পড়াইছি, আমি হয়তো আরো একটু ডিটেলসে পড়াইছি, কিন্তু এইখানে একদম জিস্ট কথাগুলোই লেখা আছে, বলা আছে। এই জায়গা থেকে আপনি ভালো একটা কনসেপ্ট নিতে পারবেন। তা আপনি এই জায়গা থেকে রিক্যাপ করতে পারেন আমি যেগুলো পড়াই। পাইথন সার্টিফিকেশন কোর্স লেখা দেখছি। এইখানে না, এগুলো ফ্রি, মানে ইয়া করতে হবে না, পে করতে হবে না। সজীব রয় আপনি স্যার রেজ করেছেন। সার্টিফিকেশনের জন্য পে করতে হয় স্যার? জি জি, হ্যাঁ হ্যাঁ। স্যার ওই স্যার ওই স্যার একটু বলতে চাইছিলাম স্যার, ওই যে ওই ভাইয়া যেটা বলছে যে সবসময় তো ল্যাপটপ নিয়ে থাকা যায় না স্যার, এই জিনিসটা আমি পাইথন শিখছি মূলত স্যার। সোলো লার্ন নামে একটা ওয়েবসাইট আছে, ওদের অ্যান্ড্রয়েড অ্যাপসও আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। ওরা আবার ফ্রিতে কিছু কিছু সার্টিফিকেট প্রোভাইড করে, যেমন পাইথন বেসিক কোর্স, পাইথন ইন্টারমিডিয়েট কোর্স, এসকিউএল বেসিক, এসকিউএল ইন্টারমিডিয়েট, এগুলো স্যার ওরা ফ্রিতে হচ্ছে যে সার্টিফিকেটও দেয়। স্মার্টফোন থেকেও অ্যাপের মাধ্যমে করা যাবে। আর ওদের ওয়েবসাইটও আছে, মানে ওটা হচ্ছে ডুওলিঙ্গো টাইপের, কুইজের আনসার করে করে শেখা যায় আর কি। ডুওলিঙ্গো বলা যায়, মানে প্রোগ্রামিং এর জন্য ডুওলিঙ্গো বলা যায়, সোলো লার্ন যেটা আছে ওটা। জি, ভাইয়া কাইন্ডলি তাহলে লিঙ্কটা প্রোভাইড করলে ভালো হয় এখানে। লিঙ্ক না, মানে আপনি আপনি প্লে স্টোরে সোলো নামটা লার্ন বলেন। লিখে সার্চ ভাই করলেই নামটা একটু হবে। লিখে দিলে কাইন্ডলি সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে নাম একটু লিখে লিখে দেন দিচ্ছি। ভাই, তাই হবে। আচ্ছা, ঠিক আছে। হুম হুম, আপনি হোয়াটসঅ্যাপে লিখে W3 দেন। স্কুল তো স্যার এই মোবাইল স্যার প্লিজ স্যার, এই 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 যে যে ওয়েব অ্যাড্রেস www.w3। আসসালামু আলাইকুম স্যার। জি জি, স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি আপনাদের ওই যে পাইথন প্রোগ্রামিং এ 1 মাসের যেটা ওইটাই অ্যাডমিশন নিয়েছিলাম। জি, তো স্যার ক্লাসটা টোটালি ওভারল্যাপ হয়ে গেছে, দুটা ক্লাসই প্রতিদিন 7টায় শুরু হয়। তা ও, ওইটা অফ থাকাতে আজকে আপনার এটাই অ্যাটেন্ড করতে পারলাম স্যার। তা আচ্ছা। আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, ওই যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কেমন এখানে, আপনি অ্যাটেন্ডেন্স? হচ্ছে গিয়ে যেহেতু ওই ওই জায়গার পাইথনে জয়েন করেছেন, কিন্তু এইখানে পাইথন আপনি এই কোর্সেও জয়েন করেছেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই কোর্সটাই কন্টিনিউ করতে হবে। কারণ ওই হচ্ছে পাইথনে একটু ভিন্ন জিনিস শেখানো হয়। ওই জায়গাতে হচ্ছে গিয়ে আপনার ওই যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের কিছু কাজ শেখানো হবে। ওটা হ্যাঁ স্যার। এখানে আপনার কাজে দিবে না। তো আপনি যদি এই কোর্স কন্টিনিউ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে উম, এই পাইথনই কন্টিনিউ করতে হবে। হ্যাঁ স্যার। তবে মানে এই কারণ থেকে আপনি যে কোনো আর কি একটা কোর্সে কন্টিনিউ করেন। আর আচ্ছা স্যার। আমার মনে হয় ওইখানে খুব যে বেশি ডিফারেন্ট আছে তা না, বেসিক জিনিসগুলো তো। কাছাকাছি, হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে আমরা মোটামুটি 13 থেকে 14টা ক্লাস নেব, আর ওইটা টোটাল 20টা ক্লাস হবে, তো আরো হ্যাঁ ডিটেলসে স্যার। জানতে পারবেন। ঠিক স্যার আছে, প্রবলেম নেই। আপনি এখানে অ্যাটেন্ডেন্সটা আমি দিতে পারি না স্যার, অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেবো? অ্যাটেন্ডেন্স আজকে পর্যন্ত নেইনি, আমি আজকে পর্যন্ত সবাইকে আর কি 100% দিয়ে দিছি। আগামী আচ্ছা, রোববার থেকে হচ্ছে গিয়ে আমরা লিঙ্ক দেবেন স্যার। অ্যাটেন্ডেন্স করব। এমনও হতে পারে যে কোনো কোনো দিন হয়তো শুক্রবার বা শনিবার ক্লাস নিতে পারে আমি। হুম ইয়েস আর স্যার।
আপনারা একটু মানে আমি জানাবো, মানে আমার জন্য হয়তো আপনাদের ইম্পর্টেন্ট কোনো শিডিউল ক্যান্সেল করতে হতে পারে, সেটার প্রয়োজন নেই। কিন্তু আমি ক্লাস হয়তো নিতে পারি, কারণ আমার আবার সামনে একটু ট্যুর আছে 31 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। আমাদের একটু সঞ্জীবনী কোর্স আছে আর কি, মানে প্রশিক্ষণ আছে এটা একটু আর কি, আমাদের কক্সবাজারে যেতে হবে। তো আমি ক্লাস নেব, ওখানে থেকেও ক্লাস নেব, তারপরেও বাই চান্স 2-1 দিন প্রবলেম হতেই পারে, এজন্য আগেই যদি আমরা একটু কন্টিনিউ করে রাখি তাহলে ওই হ্যাসেলগুলো ফেস করতে হবে না পরে। আচ্ছা তাহলে হ্যাঁ, সজীব রায় আপনি হ্যান্ড রেজ করেছেন একটু। জি স্যার। জি। স্যার আমার কোশ্চেনটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। স্যার আমার যেটা জানার ইচ্ছে আর কি, সেটা হচ্ছে স্যার এই কোর্সটা করার পরে আপনি পার্সোনালি মানে এটা আপনার ওপিনিয়ন দিবেন যে এই কোর্সটা